ভরতকে কেন্দ্র করে শশীভূষণ ও রাধারমণের মধ্যে জোর বিবাদ ঘটে গেল। অচম্বিতে এরকম একটা অস্বাভাবিক অবস্থায় ভরতকে দেখে শশীভূষণ শুধু বিস্মিতই নন, ক্রমান্বয়ে স্তম্ভিত, ক্রুদ্ধ এবং বেদনার্ত। রাধারমণের কোনো ভাবান্তর নেই। শশীভূষণ জননীর মতন যত্নে ভরতের শরীরের ক্লেদ ধুইয়ে দিলেন, পরিষ্কার ধুতি পরালেন, জোর করে চিড়ে গুড় কলা মেখে খাইয়ে দিলেন নিজের হাতে। রাধারমণ নীরবে সব লক্ষ্য করে যেতে লাগলেন। তারপর যখন নৌকা ছাড়ার সময় হলো, তিনি গম্ভীরভাবে বললেন, ওকে ঘাটে নামিয়ে দাও শশী, ওকে সঙ্গে নেওয়া যাবে না। রাধারমণ কোনো অবস্থাতেই বিচলিত বা বিস্মিত হন না। তার মুখ দেখে মনের ভাব বোঝা অতি দুষ্কর। মৃতপ্রায় উন্মাদগ্রস্ত ভরতকে এই গঞ্জের হাটে খুঁজে পাওয়ার মধ্যে যে অসাধারণত্ব কিছু নেই, ভরতের সঙ্গে তিনি এ পর্যন্ত একটা কথাও বলার চেষ্টা করেননি। তার এই অবস্থান্তর সম্পর্কে কোনো কৌতূহল দেখাননি। শশীভূষণ অপলকভাবে কয়েক মুহূর্ত তাকিয়ে রইলেন। তারপর বললেন, আপনি কি বলছেন ঘোষমশাই? ভরতকে এখানে ফেলে যাব? রাধারমণ বললেন, উপায় নেই। আমাদের আসার সময় উপেন্দ্র ও আরও দুজন রাজকুমার কলকাতায় বেড়াবার জন্যে বায়না ধরেছিল। মহারাজ কড়াভাবে নিষেধ করেছেন। আমি একটি গোপন উদ্দেশ্য নিয়ে যাচ্ছি। এ অবস্থায় ভরতকে সঙ্গে নেওয়া কোনো ক্রমেই সম্ভব নয়। শশীভূষণ জোর দিয়ে বললেন, ওকে এই অবস্থায় দেখেও কোনো মানুষ ফেলে যেতে পারে? মহারাজ নিজেই তো শুনলে বলবেন। দাঁড়িমাঝিরা শুনতে পাবে বলে রাধারমণ ঘাটে নেমে একটু দূরে সরে গেলেন। এখানে একটা বৃহৎ অশ্বত্থ গাছ জল পর্যন্ত শিকড় ছড়িয়ে আছে। রাধারমণ শশীভূষণকে সেখানে হাতছানি দিয়ে ডেকে বললেন, উত্তেজিত হয়েও না শশী, গোটা 10 টাকা দিচ্ছি। ভরতের ট্যাঁকে গুঁজে দাও, তারপর ওর নিয়তি ওকে যেখানে নিয়ে যাবে যাক। তুমি কি জোর করে কারোর ভাগ্য বদলাতে পারবে? ভরত নামে ওই ছেলেটি একটি বর্জনীয় পদার্থ। শশীভূষণ বললেন, তার মানে? রাধারমণ শশীভূষণের কাঁধে হাত রেখে বললেন, ত্রিপুরার সঙ্গে ওর সম্পর্ক শেষ হয়ে গেছে। ভরত নিরুদ্দেশ হবার পর অনেক খোঁজাখুঁজি করা হয়েছিল। এ খবর মহারাজেরও কানে যায়। তিনি একটা অদ্ভুত মন্তব্য করেছিলেন। তিনি একটু উদ্বিগ্ন হননি, বরং উদাসীনভাবে বলেছিলেন, যেখানে গেছে যাক, কুকুরের পেটে কি আর ঘি সহ্য হয়? তখনই আমি বুঝেছিলাম ভরতের দিন ফুরিয়েছে। শশীভূষণ তবু কিছু বুঝতে না পেরে বললেন, কিন্তু কেন? ভরত কি দোষ করেছে? অতি নিরীহ শান্ত ছেলে। সবসময় কি নিজের দোষে ভাগ্য বিপর্যয় হয়? নিয়তি দেবী অলক্ষ্য থেকে কলকাঠি নাড়েন। আমি ওসব নিয়তি ফিয়তি বিশ্বাস করি না। তুমি বিশ্বাস না করলেই কি সব উল্টে যাবে? ভরত তোমার ভালো ছাত্র ছিল, তুমি দুঃখ পেয়েছো তা বুঝি। ছেলেটিকে আমিও পছন্দ করতাম, কিন্তু ও বেচারা দুর্ভাগ্য নিয়েই জন্মেছে। মহারাজ ওর ওপর বিরক্ত হবেন কেন? আমি খুব ভালো করেই জানি ও ছেলে কোনো রকমে কারো সাথে পাঁচে থাকে না। ও না থাকলে কি হবে? অন্য কেউ ওর ওপর নজর দিয়েছিল। আমি মহারাজের একটা ইঙ্গিত দেখেই বুঝেছিলাম মহারাজ শিগগিরই আরেকটি বিয়ে করতে চলেছেন। হ্যাঁ, কি বললেন? মহারানী ভানুমতির মৃত্যু হয়েছে এখনো 2 সপ্তাহ কাটেনি, এর মধ্যে মহারাজ আরেকটি বিয়ের চিন্তা করছেন? এ কখনো সম্ভব? সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয়, তবে রাজা মহারাজদের কথা আলাদা। মনোমোহিনী মহারাজের জন্যে মনোনীত হয়ে আছে। মনোমোহিনী মানে সেই ফচকে মেয়েটি? আপনি কি বলছেন ঘোষমশাই? মহারাজের বয়স কত? অন্তত 50 হবেই। তিনি বিয়ে করবেন ওই বাচ্চা মেয়েটিকে? ছি ছি ছি, আপনি এটা সমর্থন করবেন? শ্যালিকার মেয়ে মনমোহিনী তো মহারাজের কন্যার মতো। ওই যে বললাম, আমাদের নীতিবোধ রাজা মহারাজদের ক্ষেত্রে খাটে না। কেন খাটবে না? তারা কি মহামানব নাকি? আমরা আজও মধ্যযুগে পড়ে থাকবো? এ কখনো হতে পারে না। চেঁচিও না শশী, চেঁচিয়ে কোনো লাভ হবে না। তার মানে আপনি বলতে চান মহারাজ নিজেই ভরতকে সরিয়ে দিয়েছেন? তা জানি না, মণিপুরীরা মনোমাহিনীর বাপজাটারাও সরিয়ে দিতে পারে। মোট কথা, তাতে মহারাজের অসম্মতি নেই বোঝা যায়। অন্তঃপুরে যে রানী হয়ে থাকবে তার সঙ্গে অন্য কোনো পুরুষের দহরম মহরম তিনি মেনে নেবেন কি করে? তুমি রাজনীতি বোঝো না শশী।
রানী ভানুমতি মারা গেছেন, কুমার সমরেন্দ্রকে যুবরাজ করা হয়নি। এ অবস্থায় মণিপুরীরা ক্ষেপে আছে। তাদের শান্ত করাও মনমোহিনীকে বিবাহের অন্যতম কারণ, ম্যারেজ অফ কনভিনিয়েন্স যাকে বলে। আমি এমন নোংরা রাজনীতি বুঝতেও চাই না। তাহলে অন্তত এইটুকু বোঝো, মহারাজ নিজের সন্তান হলেও যাকে কুকুরের মতো বিদায় করতে চেয়েছেন, আর রাজকর্মচারী হয়ে তাকে গ্রহণ করব কি করে? ছেড়ে দাও ওকে। ও ছোড়ার কপালে যদি জোর থাকে তাহলে ও নিজে নিজেই বাঁচবে। ঘোষমশাই একটা অসহায় ছেলেকে ভাগ্যের হাতে ছেড়ে দিয়ে যদি যাই, তাহলে আমার শিক্ষা দীক্ষা সব বৃথা। চাকরি যাবে, ভরতকে আমি ফেলতে পারবো না। আপনি যদি সঙ্গে নিতে না চান তাহলে আমরা অন্য নৌকায় যাব। একটুখানি হেসে শশীভূষণের মুখের দিকে চেয়ে রইলেন রাধারমণ। তারপর বললেন, তাই যাও। তোমার ওই মহানুভবতার আমি প্রশংসা করি শশী, কিন্তু আমার নৌকায় ভরতের স্থান নেই। তুমি যদি ওকে আঁকড়ে থাকতে চাও, তোমারও স্থান নেই। সাবধানে যেও, ভালো দেখে নৌকা ভাড়া করো। আমি আর দেরি করতে পারছি না। রাধারমণের আদেশে মাঝিরা ঘুমন্ত ভরতকে ধরাধরি করে নৌকা থেকে নামিয়ে দিল ঘাটে। তারপর নৌকা ছেড়ে গেল। রাধারমণ হুঁকো হাতে দাঁড়িয়ে রইলেন ছইয়ের ভর দিয়ে। একটু বাদেই সে নৌকা দিগন্তে মিলিয়ে গেল। শশীভূষণ ভরতকে নিয়ে সেই গঞ্জেই একটা ভাতের হোটেলে বিশ্রী নোংরা ঘরে থেকে গেলেন এক রাত। খুঁজে পেতে এক কবিরাজকে ধরে ভরতের চিকিৎসা করালেন। তারপর একটা নৌকা ঠিক করে নিরাপদেই পৌঁছালেন কুষ্টিয়া। সেখান থেকে ট্রেনে কলকাতা। শিয়ালদা স্টেশন থেকে একটা ছ্যাকড়া গাড়িতে চেপে ভবানীপুরের বাড়িতে পৌঁছালেন একেবারে ক্লান্ত বিধ্বস্ত অবস্থা। ভরত মাথা নাড়া ও বিড়বিড় করা বন্ধ করেছে বটে, কিন্তু কোনো কথা বলে না। হাজার প্রশ্ন করলেও উত্তর দেয় না, শুধু অপলকভাবে চেয়ে থাকে। তার কৈশোরের লাবণ্যমাখা মুখখানিতে ভয়ের আঁকিঝুঁকি। তাকে একটি পৃথক ঘর দেওয়া হয়েছে, সেখানে খাট বিছানা আছে, জানলা দিয়ে প্রচুর গাছপালা দেখা যায়। এই অঞ্চলে দালান কোঠরের সংখ্যা কম। পরদিন শশীভূষণ খবর নিতে এসে দেখতে পান, উদ্বিগ্ন হয়ে ডাকাডাকি করার পর আবিষ্কৃত হয় সে খাটের নিচে অন্ধকারে বসে আছে। সে যেন একটা তাড়া খাওয়া ভয়ার্ত জন্তু। শশীভূষণদের ভবানীপুরের এই বাড়িটা দুমহলা, একান্নবর্তী পরিবার। তার দুই দাদা জমিদারি বিক্রি করে দিয়ে পাটের ব্যবসা করেন। ইদানিং বিদেশে প্রচুর পরিমাণে পাট রপ্তানি হচ্ছে বলে ব্যবসা বেশ ভালোই জমে উঠেছে। মধ্যম ভাতা মণিভূষণ একজন আর্মেনিয়ানের সঙ্গে অংশীদারিত্বে নৈহাটি অঞ্চলে একটি চটকল খোলারও উদ্যোগ নিয়েছেন। শশীভূষণ যে কেন ত্রিপুরায় স্বেচ্ছানির্বাসন নিয়েছেন তা এ বাড়ির কেউ বোঝে না। মা এবং বাবা দুজনেই গত হয়েছেন। দুই বৌদি অনেকদিন পরে খামখেয়ালি দেবরটিকে পেয়ে খাতির যত্ন করার প্রতিযোগিতায় মেতে উঠেছেন। শশীভূষণকে ছবি তোলার সরঞ্জাম কেনাকাটি করতে হবে, মহারাজেরও কিছু নির্দেশ আছে। এছাড়া ক্যানিং লাইব্রেরি ও সংস্কৃত প্রেসে বুক ডিপোজিটারি থেকে নতুন বইপত্র সংগ্রহ করা দরকার। কিন্তু তিনি বাড়ি থেকে বেরোতেই পারছেন না। বাড়ির সবাই ত্রিপুরার গল্প শুনতে চায়। সে দেশ সম্পর্কে কেউ কিছুই জানে না। পাহাড় ঘেরা সেই দেশ যেন রহস্য ও রোমাঞ্চ দিয়ে ঘেরা। একটা ক্যাংলা চেহারার পাগল ছেলেকেই বা সেখান থেকে কেন নিয়ে এলেন শশীভূষণ? দুবেলা ষোড়শ ব্যঞ্জনের ভোজন পর্ব সেরে শশীভূষণ বাইরে বেরোবার জন্য প্রস্তুত হচ্ছেন। এমন সময় তার জ্যেষ্ঠ ভাতৃজা কৃষ্ণভামিনী এসে দাঁড়ালেন দরজার ধারে। হাতে একটা রূপোর রেকাবিতে দুখিলি পান। তার নিজের দুগালো পানে ঠাসা, ঠোঁট দুটি টুসটুসে লাল। বয়স হয়েছে কৃষ্ণভামিনীর, শরীরে মেদ জমেছে। দলা দলা সিঁদুর ব্যবহার করার জন্য স্মৃতির কাজটায় ফাঁকা হয়ে গেছে চুল, কিন্তু মুখখানি হাসি খুশি। কোনো রকম ভূমিকা না করেই তিনি বললেন, হ্যাঁ গা, তুমি কি আর বিয়ে থা করবে না? লোকের কাছে যে মুখ দেখাতে পারি না। শশীভূষণ অবাক হয়ে বললেন, সে কি গো বৌদিদিমণি, আমি বিয়ে করছি না বলে তোমার মুখ দেখাতে পারছো না কেন? কৃষ্ণভামিনী অনেকখানি ভুরু তুলে বললেন, ও মা, শোনো ছেলের কথা। সমর্থ পুরুষ মানুষ, লেখাপড়া শিখেছে, তার বউ থাকবে না। ত্রিপুরায় কি রাঁড় রেখেছ নাকি গো? শশীভূষণ বললেন, ছি বৌদিমণি, আমাকে তুমি এমন ভাবো? কৃষ্ণভামিনীর ভর্ৎসনায় একটুও লজ্জা না পেয়ে বললেন, আমিও তো তাই বলি। আমাদের ঠাকুরপো হীরের টুকরো ছেলে, গায়ে ময়লা ধরে না। শোনো, তোমার কোনো আপত্তি শুনছি না। আমার এক পিস্তুত বোন আছে, তার সঙ্গে তোমার সম্বন্ধ করছি। একবার দেখো, দেখলেই তোমার পছন্দ হবে। একবারে সাক্ষাৎ লক্ষ্মী প্রতিমা।
শশীভূষণ হাসলেন। আগের সন্ধেবেলা একটু ফাঁকা পেয়ে মণিভূষণের স্ত্রী সুহাসিনীও তার কোনো এক মাস্তুত বোনের সঙ্গে শশীভূষণের বিয়ের প্রস্তাব দিয়েছেন। এমনকি বাড়িতে গ্রাম সম্পর্কে এক আশ্রিত পিসি আছেন, তিনিও পাত্রী ঠিক করে ফেলেছেন তার জন্য। সুস্থ শরীর উপার্জনশীল কোনো পুরুষকে বিবাহবন্ধনে বাঁধতে না পারলে মেয়েরা স্বস্তি বোধ করে না। আশ্চর্যের ব্যাপার, প্রত্যেকেরই পাত্রী একেবারে লক্ষ্মী প্রতিমার মতন। বাংলাদেশে এত লক্ষ্মীর ছড়াছড়ি। কৃষ্ণভামিনীকে কোনো রকমে এড়িয়ে বাড়ি থেকে নির্গত হলেন শশীভূষণ। তার মাথায় একটা নতুন চিন্তা জাগলো। বৌদিদিরা সবসময় এত জ্বালাতন করলে এ বাড়িতে বেশি দিন টাকা যাবে না। রাধারমণের সঙ্গে ঝগড়ার ফলে সম্ভবত আর ফেরা যাবে না ত্রিপুরায়। কলকাতাতেও থাকতে ইচ্ছা করে না তার। কিছু একটা ব্যবস্থা করতে হবে। পরদিন সকালেই অবশ্য এ সমস্যার অনেকটা সমাধান হয়ে গেল। এক হাতে ধুতির কোঁচা, অন্য হাতে রূপো বাঁধানো ছড়ি নিয়ে এ বাড়ির দরজার সামনে এসে ঘোড়ার গাড়ি থেকে নামলেন রাধারমণ। শান্ত মুখমণ্ডল। শশীভূষণের সঙ্গে ঝগড়া করে তাকে যে মাতকছে বিদায় দিয়েছেন, সেজন্য কোনো পরিতাপেরও চিহ্ন নেই তার ব্যবহারে। অত্যন্ত স্বাভাবিকভাবে জিজ্ঞেস করলেন, কেমন আছো শশী? তোমরা কবে পৌঁছালে? সে ছোঁড়াটা কেমন আছে? তার চিকিৎসার কিছু ব্যবস্থা করেছ? সে ওই গঞ্জের ঘাটে এসে ঠেকল কি করে? ভরতকে তিনি দেখতে এলেন দোতলার ঘরে। রাধারমণকে দেখে আরও ভয় পেয়ে গেল ভরত। খাটের নিচে গিয়ে ঢুকে বসে রইল, কিছুতেই বাইরে বেরিয়ে আসতে চায় না। শশীভূষণ জোর করে টেনে এনে তাকে দাঁড় করালেন। সে আবার মাথা ঝাঁকাতে শুরু করেছে। রাধারমণ বলেন, এই ভরত, তাকা আমার দিকে। তোকে ধরে নিয়ে গিয়েছিল মনে আছে? কোথায় নিয়ে গিয়েছিল? মাথা নাড়া করে দিল কে? এসব কিছু তোর মনে আছে? ভরত সজোরে মাথা ঝাঁকাতে ঝাঁকাতে বলতে লাগলো, পাখি সব, পাখি সব, পাখি সব করে রব। রাধারমণ বললেন, এখনও বায়ু চড়ে আছে। একবার ডাক্তার মহেন্দ্রলাল সরকারকে দেখাও, উনি ধন্বন্তরী, ঠিক হয়ে যাবে। তারপর ভরতের মাথায় শ্মশানে হাত রেখে বললেন, তোর ভয় নেই, তুই একজন মহান ব্যক্তির হাতে পড়েছিস, আবার তোর ভাগ্য খুলে যাবে। এরপর নিচে নেমে এসে বৈঠকখানায় বসে তিনি বললেন, পান তামাক খাওয়াও শশী, তোমার বাড়িতে প্রথম এসেছি, তোমার সঙ্গে কথা আছে। শশীভূষণ অনুভব করলেন রাধারমণের ব্যক্তিত্বের কাছে তিনি নত হয়ে যাচ্ছেন। তিনি ঠিক করেছিলেন এই হৃদয়হীন লোকটির সঙ্গে আর কোনো সম্পর্ক রাখবেন না। কিন্তু রাধারমণ মানি লোক হয়েও নিজেই দেখা করতে এসেছেন এবং এখন তাকে অতটা হৃদয়হীনও মনে হচ্ছে না। রাধারমণ জিজ্ঞেস করলেন, তুমি কি ঠিক করলে শশী? তুমি যদি ত্রিপুরায় ফিরতে চাও আমার কোনো আপত্তি নেই, তবে বুঝতেই পারছো ভরতকে সেখানে ফিরিয়ে নিয়ে যাওয়া তার পক্ষে শুভ হবে না। সিমলেপাড়ার আমার চেনা এক ব্যক্তি নিজের বাড়িতে মফস্বলে ছেলেদের রেখে লেখাপড়া শেখায়, খাওয়া দাওয়া সেখানেই, মাসে 18 টাকা করে নেয়। সেখানে রেখে দিলে ছেলেটা মানুষ হতে পারবে। মাসিক 18 টাকা তুমি আর আমি ভাগ করে দেব, রাজার তহবিল নয়। আমি নিজের থেকে দিতে পারি 10 টাকা। এই প্রস্তাবটা তোমার কেমন মনে হয়? শশীভূষণ বললেন, ভালোই তো মনে হচ্ছে, তবে একটু ভেবে দেখি। রাধারমণ বললেন, ভাবো, ত্রিপুরায় আবার যাবে কি যাবে না। শশীভূষণ বললেন, আপনাদের আপত্তি না থাকলে আমারও আপত্তি নেই। রাধারমণ বললেন, উত্তম, অতি উত্তম। শুধু ভরতের প্রসঙ্গটা মহারাজের কানে না তুললেই হলো। আমি ভরতকে দেখিনি, ভরত কোথায় আছে জানি না। মহারাজ সহসা এ বিষয়ে কিছু জিজ্ঞেসও করবেন না। ওকে সিমলেপাড়ায় পাঠিয়ে দিলে ওর সঙ্গে তোমার কোনো যোগাযোগও নির্ণয় করা যাবে না। শশীভূষণ চুপ করে রইলেন। রাধারমণের প্রত্যেকটি কথায় অকাট্য যুক্তি আছে। রাধারমণ বললেন, শশী, তাহলে তুমি ত্রিপুরার কর্মচারীই রইলে। এবারে তোমার কাছে আমার একটা অনুরোধ আছে। আমি যে কাজে এসেছি তা সার্থক হয়েছে, আশাতীত ফল পেয়েছি। শুধু আরেকটি ছোট কাজ বাকি আছে। একবার জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে যেতে হবে। মহারাজ তরুণ কবি রবীন্দ্রের জন্যে একটি মানপত্র ও কিছু উপহার পাঠিয়েছেন, সেসব দিয়ে আসতে হবে। তুমি আমার সঙ্গে গেলে বড় উপকৃত হব। তোমার আপত্তি আছে? শশীভূষণ বললেন, এতে আপত্তির তো কোনো কারণ নেই। রবীন্দ্রবাবুকে দেখার কৌতূহল আছে আমারও। রাধারমণ সঙ্গে সঙ্গে উঠে দাঁড়িয়ে বললেন, বাহ, তাহলে বিলম্বে কাজ কি? চলো এখনই যাই, গাড়ি তৈরি আছে। জোড়াসাঁকোর দিকেই প্রথম এলেন শশীভূষণ। তাদের ভবানীপুরের দিকটা ফাঁকা ফাঁকা। এখনও অনেকে ভবানীপুরকে রাসা পাগলা গ্রাম বলে। সেই তুলনায় জোড়াসাঁকো মানুষের ভিড়ে গমগম করে। কেরাঞ্চি গাড়ি, ছ্যাঁকড়া গাড়ি,
ছুটছে অনবরত, মাঝে মাঝে সুদৃশ্য বগি গাড়ি ও ল্যান্ডো। তারই ফাঁকে ফাঁকে এঁকে বেঁকে যাচ্ছে ঝাঁকামুটে ফেরিওয়ালা। গলির মুখে ঘোড়ার গাড়ি থেকে নামলেন রাধারামন ও শশীভূষণ। কোচোয়ানদের পাশে বসেছিল একজন আরদালি। সে উপহার দ্রব্যের 2টি বান্ডিল নিয়ে চলল। দেউড়িতে 4-5 জন দারোয়ান গুলতানি করছে। তারা এদের দিকে ভ্রুক্ষেপও করল না, এরাও কিছু জিজ্ঞেস করল না। অনেকে যাতায়াত করছে অনবরত। দেউড়ির পরে অনেকখানি ফাঁকা চত্বর। একপাশে রয়েছে গোটা 5 জুড়ি গাড়ি। ঘোড়াগুলিও দলাইমালাই চলছে। কাছেই সার দিয়ে বসে আছেন কয়েকজন ফেরিওয়ালা। ঠাকুরবাড়িটি যে এত বিশাল সে সম্পর্কে এদের দুজনেরই সঠিক ধারণা ছিল না। দুদিকে ছড়িয়ে আছে অনেকখানি। তারপরেও কর্মচারী দাসদাসীদের ছোট ঘর, পেছন দিকে ঘর। পেছন দিক থেকে মাথা তুলে আছে একটা মস্ত বটগাছ। কিছু স্ত্রীলোক কাঁখে কলসি নিয়ে সেদিকে যাচ্ছে। দেখে বোঝা যায় একটা পুকুরও আছে। ত্রিপুরা রাজবাড়ির চেয়ে এ প্রাসাদ অনেক বেশি সরগরম। রাধারমণ অনুভব করলেন তার মনিবদের থেকে ঠাকুরদের ঐশ্বর্যও বেশি। দুজনেই দিশাহারা বোধ করলেন খানিকটা। কাকে দিয়ে ভেতরে খবর পাঠানো যায় বোঝা যাচ্ছে না। দাসদাসী কর্মচারী সকলেই তত্রব্যস্ত ভঙ্গি, কেউ ভ্রুক্ষেপ করছে না আগন্তুকদের দিকে। শশীভূষণ একটা ঘরে উঁকি মেরে দেখলেন সেখানে অনেকগুলি চৌকের ওপর ফরাস পাতা, দেওয়ালের ধারে গোছা গোছা লাল কাপড়ের মলাট দেওয়া খেরোর খাতা, অন্য কাগজপত্র ছড়ানো। 2টি লোক সেখানে বসে খাতায় কিছু লেখালেখি করছে। এটা বৈঠকখানা নয়, সেরেস্তা ধরনের। অগত্যা শশীভূষণ ঘরে ঢুকেই লোক দুটির উদ্দেশ্যে বললেন, নমস্কার, আমরা ত্রিপুরা রাজদরবার থেকে আসছি। একবার রবীন্দ্রবাবুকে খবর দেওয়া যেতে পারে কি? একজন সেরেস্তাদার মুখ তুলে তাকালো। ত্রিপুরার দরবারের কথা শুনে সে তেমন গুরুত্ব দিল না। চিন্তিতভাবে বলল, রবীন্দ্রবাবু? কোন রবীন্দ্রবাবু? শশীভূষণ বললেন, দেবেন্দ্রবাবুর ঠাকুরের কনিষ্ঠ পুত্র, যার কাব্যগ্রন্থ বেরিয়েছে ভগ্ন হৃদয়। লোকটি বলল, রোববাবু, তিনি কি আছেন এখানে? বসুন আপনারা, আমি খবর পাঠাচ্ছি। সে ভেতরের দরজার দিকে উঠে গিয়ে হেঁকে বলল, হরিচরণ, হরিচরণ, দেখো তো রোববাবু মশাই আছেন কি না, তাকে কারা ডাকতে এসেছেন। ভেতর থেকে একটা অদৃশ্য কণ্ঠ আর একজনের উদ্দেশ্যে বলল, রসকে, এই রসকে, 3তলায় রোববাবু মশাইকে গিয়ে বল। মনে হতে লাগলো সেই লোকটিও আবার অন্য একজনকে দায়িত্ব হস্তান্তরিত করল। এই বার্তা প্রতিধ্বনিত হয়ে উঠতে লাগলো উপরের দিকে। রাধারমণ শশীভূষণের পাশে দাঁড়িয়ে আছেন। সেরেস্তাদারটি অনুরোধ করাতেও তিনি ফরাসের উপর বসলেন না। ঘরে কোনো চেয়ার নেই, দুজনেই দাঁড়িয়ে রইলেন। সময় কাটতে লাগলো। ভেতর থেকে কোনো উত্তর আসে না। রাধারমণ ভেতরে ভেতরে বিরক্ত হচ্ছেন। আগে থেকে লোকমারফত খবর পাঠিয়ে আসা উচিত ছিল, কিন্তু তার হাতে যে সময় নেই। প্রথম কয়েকদিন সাহেব কোম্পানির সঙ্গে আলাপ আলোচনায় ব্যস্ত ছিলেন। কার্য উদ্ধার হয়েছে, কালই তাকে আবার ত্রিপুরার দিকে রওনা দিতে হবে। সেরেস্তাদার দুজন কাজে ব্যস্ত। একজন একসময় মুখ তুলে বলল, জ্যোতিবাবু মশাই আর নতুন বৌঠান এখন চন্দননগরে রয়েছেন। হঠাৎই আপ্রসঙ্গিক খবরটি কি তাৎপর্য রাধারমণ বা শশীভূষণ বুঝলেন না। মহারাজের উপহার রবি ঠাকুরের হাতে দেওয়ার নির্দেশ আছে। সেই জন্য শশীভূষণ বলল, আমরা রবীন্দ্রবাবুর সঙ্গেই দেখা করতে এসেছি। আরও কয়েক মিনিট পরে একজন উকি দিয়ে বলে গেল, রোববাবুর ঘর তালাবন্ধ, তিনি কলকাতার বাইরে। শশীভূষণ ও রাধারমণ পরস্পরের দিকে কিং কর্তব্য বিমূঢ়ভাবে তাকালেন। এই সময় এক ছিপছিপে সুদর্শন যুবক হনহনিয়ে ঘরে ঢুকে বলল, ভুজঙ্গধর, আমার মাসোহারা থেকে 20 টাকা দাও তো, রাস্তার কুকুরদের খাওয়াবো। সেরেস্তাদার বলল, আগে আপনার মাসোহারা সব টাকা তো দেওয়া হয়ে গেছে। যুবকটি ধমক দিয়ে বলল, তাহলে কুকুরগুলো কি না খেয়ে থাকবে? দাও দাও, আগাম লিখে দাও। কথা বলতে বলতে সে শশীভূষণের উপস্থিতি টের পেয়ে থেমে গিয়ে কৌতূহলী হয়ে চেয়ে রইলেন কয়েক মুহূর্ত। তারপর জিজ্ঞাসা করল, মশাইদের কোথা থেকে আসা হচ্ছে? শশীভূষণ বলল, আমরা আসি ত্রিপুরার মহারাজের কাছ থেকে। যুবকটি বিস্মিত হয়ে বলল, ত্রিপুরা? সে তো পাহাড়ের কোলে লুকিয়ে থাকে, কেউ দেখতে পায় না। সেখানকার রাজারা মুক্তভস্য হীরেভস্য খায়, তাই না? কিন্তু বাবামশাই আলমোড়ায় গেছেন, তার সঙ্গে দেখা হবে না। শশীভূষণ বললেন, আমরা রবীন্দ্রবাবুর জন্য একটা চিঠি নিয়ে এসেছি। যুবকটি বলল, রবি? রবি তো বাচ্চা ছেলে, তার সঙ্গে আপনাদের কি দরকার?
সে বিলেত থেকে পালিয়ে এসে এখন লুকিয়ে আছে তা জানেন না? শশীভূষণ বললেন, তিনি একটি কাব্যগ্রন্থ লিখেছেন। তাকে থামিয়ে যুবকটি বলল, হ্যাঁ হ্যাঁ, রবি কবিতা লেখে, বেশ তোফা লেখে। আমরাই ওর বই ছাপিয়ে দিই, বিক্রি হয় না মোটে। আমি কে জানেন? আমি হচ্ছি রবির দাদা সোম। কি বিশ্বাস হচ্ছে না? এই ভুজঙ্গধরকে জিজ্ঞাসা করুন। ওহে ভুজঙ্গ, আমি সোমবাবু নই? লোকটি বলল, আগে হ্যাঁ। এবার যুবকটি একগাল হেসে বলল, আমিও কবিতা লিখতে পারি, রবি গান গায়, আমি তার চেয়েও ভালো গান গাই, শুনবেন নাকি আমার গান? এবার সে দুহাত তুলে বেশ চেঁচিয়ে গান ধরল, দেখিতে তরঙ্গময় ভব পারাপার। তরঙ্গ বোঝাবার জন্যে দুহাত কাঁপিয়ে নাচের ভঙ্গি করল। ক্রমশ সে নৃত্যে উদ্দাম হলো। নাচতে নাচতে রাধারমণের হাত চেপে ধরে বলল, অমন গোমরা মুখে দাঁড়িয়ে কেন? আপনিও নাচুন আমার সঙ্গে, নাচলে মন ভালো হয়ে যায়। একজন হৃষ্টপুষ্ট গৌরবর্ণ সুদর্শন পুরুষ দ্রুত ঘরে ঢুকে এসে সোমের কাঁধ ধরে বললেন, এ কি সোম, কি করছো? বাইরে থেকে ভদ্রলোকেরা এসেছেন। সোম সরলভাবে বলল, কিছু করিনি তো, ওদের গান শোনাচ্ছিলাম। রবির থেকে আমি ভালো গাই কিনা বল? ওদের নাচতে বলছিলাম আমার সাথে, নাচলে মন ভালো হয়ে যায়। গুণদাদা? গুণেন্দ্রনাথ স্নেহের স্বরে বললেন, না সোম, সবার সামনে এমন হঠাৎ নাচতে নেই। চলো এখনই ভেতরে চলো, লক্ষ্মী ভাইটি আমার। আর একজন ভৃত্যও এসে গেছে। দুজনে সোমের দুকাত ধরে আস্তে আস্তে টেনে নিয়ে গেল অন্দর মহলে। গল্প এখানেই শেষ নয়, সামনে আরও চমক আছে। পরবর্তী ভিডিওতে দেখা হবে, সঙ্গে থাকুন।